জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। তে তখনও ঘুমাচ্ছিল। নিচে এসে দেখে জিমিন রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। সুগা সোফার উপরে বসে পেপার পড়ছে। জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে ডেভিল একটি হাসি দিয়ে বলল, কিরে শালা, কি করছিস? সুগা ভুরু কুঁচকে নিল। সকাল সকাল এটাই আবার শুরু করছে। আমি তোর শালা না তুই আমার শালা? কেন তুই আমার শালা? তুই আমার শালা? দুজনের তর্ক দেখে জিমিন এগিয়ে আসলো। সুগাকে বলল, আপনি থামেন তো, সকাল সকাল ভাইয়ের সাথে কি শুরু করলেন? সুগা অসহায় দৃষ্টিতে বউয়ের দিকে তাকালো। ভাই বোন মিলে তাকে একদম কোণঠাসা করে রাখে। তোমার ভাইকে বলতে পারো না? ভাইয়া, তুমি ওনার কথা শোনো না তো, তুমি যাও তেকে ডেকে নিয়ে আসো। জাঙ্কুক উঠে দাঁড়ালো। ভাবলো তেকে এখনো ঘুম থেকে উঠেছে, কিন্তু গিয়ে দেখলো তে অলরেডি ফ্রেশ হয়ে চুল আঁচড়াচ্ছে। জাঙ্কুক বিছানায় বসতে বসতে বলল, শাড়িতেই বেশি ভালো লাগতো তোকে। তে আর চোখে তাকিয়ে বলল, আমি এখন শাড়ি পরতে পারবো না। একটু পরতি। শাড়ি আবার একটু পরে কিভাবে? তাহলে পুরোই পরতি। তে বিরক্ত হয়ে চুপ করে রইল। এই লোকের সাথে কথা বলে লাভ নেই। তার আপাতত জিমিনের কাছে যেতে হবে। রুম থেকে বের হতে চাইলো, কিন্তু তার আগে জাঙ্কুক চট করে গিয়ে দরজা লক করে দিল। কি হলো? একটা ছেলে আর একটা মেয়ে। কি? কিছু না, এদিকে আয়। তে হাত ধরে টেনে এনে পাশে বসিয়ে দিল। আরেকটু থাক, ভাল লাগছে। বাড়ি ভর্তি মানুষজন। কে বলল? আমি সবার কণ্ঠ শুনছি। জাঙ্কুক তের কোলে চট করে শুয়ে পড়ে বলল, সকাল সকাল সুন্দরী বউকে যেতে দিতে ইচ্ছে করছে না। তে কিছু বলল না। জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জাঙ্কুক আবার বলল, তোর ঘুম হয়েছে? হুম। তে ছোট্ট জবাব। জাঙ্কুক হতাশ সুরে বলল, কোথায় সকাল সকাল জামাইয়ের থেকে গান শুনতে চাইবি? এমন পালাই পালাই কেন করছিস? আচ্ছা বলুন। জাঙ্কুক সত্যি সত্যি গান ধরল। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই পেতে আরো মন, পেয়েও এত কাছে, বলতেছে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? তে চোখ বন্ধ করে গানটা শুনলো। গান শেষ হতে জাঙ্কুকের ফোনে কল আসলো। জাঙ্কুক ফোন উঁচু করে দেখলো যিশু কল দিয়েছে। রিসিভ করতে কিছু একটা বলে কেটে দিল। জাঙ্কুক মুখ কালো করে উঠে দাঁড়ালো। তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? জিয়ন জ্যাকসনের মা মারা গিয়েছে, আমাকে যেতে হবে। আপনার দাদি? আমার কেউ না বলে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। তে তার যাওয়ার দিকে চেয়ে রইল। লিসা কাল থেকে মুখ গোমড়া করে বসে আছে। বোগাম অনেকবার কথা বলার চেষ্টা করেছে, তবুও কথা বলছে না। গিন্নি, তুমি কি সত্যি সত্যি আমার সাথে আর কথা বলবে না? না। কিন্তু কেন? তুমি জিমিনের কথা তার ভাইকে কেন বলতে অনুমতি দিলে? সে যদি এখন জিমিনকে নিয়ে যেতে চায়? বোগাম হাসলেন। এতক্ষণে বুঝলেন রাগ করার আসল কারণ। বললেন, কোথায় নিয়ে যাবে? ভুলে যাচ্ছ সে এখন অন্য কারো বউ, যেন তেন লোকের বউ না, এমপি মশাইয়ের বউ। আমাদের কাছে যদি আর আসতে না দেয়? তুমি বড্ড বেশি ভাবছো। তুমি বুঝবে না আমার মনের অবস্থা। তাহলে কে বুঝবে? কেউ না। বোগাম মুচকি এসে এগিয়ে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, তোমার জিমিন তোমারই থাকবে। লিসা মুখ গোমড়া করে বললেন, আজকে তো কলই দিল না জিমিন। কথা শেষ হওয়ার আগেই জিমিনের কল আসলো। বেশ কিছু সময় দুজনে কথা বলল। অতঃপর লিসার মন ভালো হয়ে গেল। তাকে হাসতে দেখে বোগাম বললেন, বউ আমার সবাইকে ভালোবাসে, শুধু আমাকে ছাড়া। জাঙ্কুকে একা ছাড়লো না সুগা। সে নিজেও জাঙ্কুকের সাথে রওনা দিল। জিমিন যাওয়ার জন্য বায়না ধরলেও তাকে সাথে নিল না জাঙ্কুক। জীবন বিলায় শোকের ছায়া। কত মানুষ কত কথা বলছে, ভালো থেকে মন্দ কথাই বেশি বলছে। পাড়া প্রতিবেশী আশেপাশে ঘুরছে আর বলছে, কি যে অহংকার ছিল এই মানুষের, বউদের যে কি নির্যাতন নাই করতো। এখন পরপারে গিয়ে বুঝবে কোনো অহংকারী আর টিকবে না। আসলে দুদিনের জীবনে আমরা কতই না উতলা হয়ে থাকি। মরার ভয় আর কয়জনে করি? মরার ভয় করলে কেউ আর কোনো পাপ কাজ করতে পারতো না। তার বলে যাওয়া কথা আর
কর্ম দিয়ে সবাই এখন তাকে বিচার করবে। রোজ বেগমের লাশ সদর দরজা বরাবর নিচে রাখা হয়েছে। অনেক মানুষ এসে দেখে যাচ্ছে। কালকে মাঝরাতে সম্ভবত মারা গেছেন। তার সাথে যে নার্সরা থাকতেন তিনি কালকে রাতে থাকতে পারেনি। যিশু বেগম নিজেও অসুস্থ, আর একজনকে টানার শক্তি তার ছিল না। সকালে যখন জ্যাকসন জানতে পারলো তার মা আজকে একা ছিলেন, দৌড়ে রুমে গিয়ে দেখেন মায়ের নিঃশ্বাস চলছে না, বন্ধ। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় কেউ কেউ বলছেন মরে গেছে, ভালো হয়েছে, বেঁচে গেছে। জ্যাকসন মায়ের লাশের পাশে পাথরের মতো বসে আছে। না কথা বলছেন, না কান্না করছেন, শুধু চেয়ে চেয়ে দেখছেন। যিশু তার পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। মানুষের কথার আঘাত রুহ অব্দি পৌঁছায়। রোজ বেগমের কথার আঘাত জাঙ্কুকের মা মেনে নিতে পারলেও জাঙ্কুক কোনোদিনও মেনে নিতে পারেনি। প্রচন্ড রাগ হতো, তবুও ছোট থাকায় কিছু করতে পারতো না। তাই আজ তার মৃত্যুতে তাকে নড়াতে পারলো না। আসলে জীবনে কিছু মানুষকে কখনো ক্ষমা করা যায় না। জাঙ্কুক বাসায় ঢুকে সোজা যিশুর রুমে চলে গেল। সুগাও তার পিছু পিছু গেল। যিশু তার দেখতে পেয়ে তার রুমে চলে গেল। বিস্তারিত বর্ণনা তিনি দিলেন জাঙ্কুকদের। সুগা সব শুনে শুধু দীর্ঘশ্বাস ফেললো। কিছু সময়ের ব্যবধানে তারা বেরিয়ে পড়লো। তাদের আর সময় নেই, এখন যেতে হবে। এত মানুষের ভিড়ে জ্যাকসন তাদেরকে খেয়াল করলো না। জাঙ্কুকের সব কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে গেল। এক সপ্তাহ পরে বেশ ভালোই কাটছে চারজনের সংসার। জ্যাকসন জাঙ্কুকের বিয়ের কথা জেনেও এখনো কিছু বলেনি। এই বিষয়টা সুগা ঠিক হজম হয়নি, তবু সে চুপ করেই আছে। এর মাঝে জিন এসে তাদের সাথে দেখা করে গেছে। যদিও জাঙ্কুককে তার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু মেয়ে ভালো থাকার জন্য সে প্রকাশ করেনি। টেদের ক্লাস পুরোদমে চলছে। কয়েকদিন পরেই পরীক্ষা। কোম্পানির চাকরি মানেই কষ্ট। জাঙ্কুক এখন আর আড্ডা দেওয়ার সময় পাচ্ছে না। রাত 8টায় বাসায় আসে, সকাল 10টায় অফিসে চলে যায়। সুগা তাকে বলেছিল এই চাকরি ছেড়ে দিয়ে তাদের অফিসে জয়েন করতে, কিন্তু সে রাজি হয়নি। তবে এত কিছুর মাঝেও জাঙ্কুকের তেরামি করার স্বভাবটা যায়নি। রাতে খাওয়া দাওয়া শেষ করে তে রুমে এসে দেখে জাঙ্কুক ফ্লোরে টান টান হয়ে শুয়ে আছে। কিছুটা চমকে দৌড়ে কাছে গিয়ে বলল, কি হয়েছে আপনার? এভাবে নিচে শুয়েছেন কেন? আপনার কি শরীর খারাপ? জাঙ্কুক সেভাবেই পাশ ফিরে ভুরু কুঁচকে বলল, কিছু হয়নি, গরম লাগছিল তাই নিচে শুয়েছি। গরম লাগছে এসি ছাড়তেন, না হয় জানলাটা খুলে দিতেন। আমার ইচ্ছে। সে বিরক্ত হয়ে উঠে যাচ্ছিল, তার আগেই জাঙ্কুক হাত ধরে টেনে পাশে শুয়ে দিয়ে বলল, তুইও থাক, আজকে নিচে ঘুমাবো, ভাল লাগবে। কি জ্বালা, খাট থেকে নিচে কেন ঘুমাবো? আমি বলেছি তাই। আমি পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে। ওষুধ কিনে দেবো। ওষুধ খেতে আমার ভাল লাগে না। সে তো প্রথম প্রথম আমাকেও ভালো লাগতো না। আপনি উঠবেন না? ঠিক আছে, আমাকে উঠতে দিন। তাও না। তে পানির জগটা ফেলে এসেছিল। জিমিন তা দেখে তাকে ডাক না দিয়ে নিজেই দিতে এলো, কিন্তু দরজা খোলা রেখে তাদের ফ্লোরে শুয়ে থাকতে দেখে প্রচন্ড অবাক হলো। তারপর গলা খাকারি দিয়ে এক হাত দিয়ে চোখ ঢেকে বলল, আমি কিছু দেখিনি। জাঙ্কুক তবুও উঠলো না। দেখলেও সমস্যা নেই, দেখতে পারিস। সঙ্গে সঙ্গে তে তার পেটে একটি গুঁতা মেরে বসে বসলো। তারপরে বলল, আমার সমস্যা আছে, শয়তান লোক একটা। তোরই তো জামাই। তে কড়া চোখে তাকিয়ে জিমিনি থেকে জগ নিয়ে নিল। জিমিন আর দেরি করলো না, হাসতে হাসতে বেরিয়ে গেল। পরের দিন জিমিন আর তে ভার্সিটি শেষ করে বাসায় ফিরে দেখলো জাঙ্কুক মুখ ফুলে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তে আর জিমিন একে অপরের দিকে তাকিয়ে তার দুপাশে গিয়ে বসলো। কি হয়েছে আপনার? ভাইয়া, এই অসময় তুমি বাসায়? জাঙ্কুক দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, চাকরি চলে গেছে। জিমিন অবাক হয়ে বলল, কি? কেন? আমার সাথে সারা বসগিরি দেখাতে আসে, দিয়েছে দুঘা, আর চাকরি থেকে বের করে দিল। তোমাকে মারিনি তো? আমাকে মারবে? এত সাহস আছে নাকি? আমি চাকরি করব না বলে চলে এসেছি। ঠিক করেছো ভাইয়া। শোনো, ওই চাকরি করা লাগবে না। তুমি ভালো বস ডিজার্ভ করো। একদম। তবে আরো 2-4টা দিয়ে আসতে পারলে ভালো হতো। তা দিলে না কেন? আরে সবাই ধরে ফেললো না, তার জন্যই তো। আচ্ছা, সমস্যা নেই, আবার দেখা হলে না হয়। তে মাথায় হাত দিয়ে তাকিয়ে আছে। তাদের দুজনের যে একই রক্ত, এতে কোনো সন্দেহ নেই। তাই বলে দুটোরই একই রকম হতে হবে না। এখানে আর বসে থাকা যাবে না। এই লোক জীবনেও ভালো হবে না। উঠে রুমের দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে জিমিন বলল, তে মনে হয় রাগ করলো। আরে না,
আমাদের কথায় বিরক্ত হয়ে চলে গেছে। দুই ভাই বোন একই রকম আসলে। অতঃপর দুজনেই হাসলো। জিমিন ফ্রেশ হবে বলে উঠে গেল, জাঙ্কুকও রুমে চলে গেল। তে রুমে ঢুকে দেখলো জাঙ্কুক জবজবে ভেজা কাপড় চোপড় বিছানার উপর রেখে দিয়েছে। মেজাজটা বিগড়ে গেল। ভেজা কাপড়কেও বিছানায় রাখে, দাঁতে দাঁত চেপে হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারল। জাঙ্কুক মাত্রই রুমে ঢুকছিল, মুখের উপরে ঠান্ডা কিছু পড়তে দেখে চমকে উঠে ক্যাচ ধরে বলল, এগুলো ছুঁড়ে মারছো কেন? তে তেড়ে এসে বলল, এগুলো কোথায় রেখেছিলেন? জাঙ্কুক গা ছাড়া ভাব নিয়ে ব্যালকনিতে রেখে এসে বলল, আর বলিস না, গোসল শেষে ওগুলো নিয়ে মেলার জন্য বের হচ্ছি, আর হুট করে তোর ভাইয়ের ফোন আসলো। ব্যালকনিতে যেতে যেতে কেটে যেত, আর সোফায় রাখলেও ভিজে যেত, তাই বিছানায় রেখেছি। সোফা ভেজার কথা ভাবলেন আর বিছানার কথা ভাবলেন না? অবশ্যই ভেবেছি। শোন, বিছানার চাদর তুলে তুই ধুতে পারবি, কিন্তু সোফা তুলে তো আর ধুতে পারবি না। তে মাথায় হাত দিয়ে বসে পড়ল। না না, এই লোককে সোজা বানাতে না পারলে তার জীবনেও শান্তি আসবে না। জাঙ্কুক গিয়ে তার পাশে এসে বসে তের হাত ধরতে তে হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে প্রচন্ড রাগ নিয়ে বলল, একদম হাত ধরবে না, আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। রাগ করে যে বাপের বাড়ি চলে যাব তারও উপায় নেই। আপনি আমার ভাইকে খুশটা বলেন, কিন্তু আসল খুশটা যে আপনি তা কি জানেন? এক্ষুনি জানাবো। আজকে আসুক ভাইয়া, আমি থাকবো না আপনার সাথে। বলেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। জাঙ্কুক চোখ পিটপিট করে তাকিয়ে রইল। না, এখন তার রাগ ভাঙতে যাওয়া যাবে না, উল্টো আরো রেগে যাবে। বাকিটা জিমিন সামনে নেবে। এখন একটু ঘুমানোর প্রয়োজন। বিছানায় টান টান হয়ে শুতেই পিঠ ভিজে উঠলো। বিরক্ত নিয়ে উঠে বসতেই দেখলো তে দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি, এগুলো এখন তুলে ধুয়ে দেবে? আমি পারবো না। আপনি পারবেন, আপনার ঘাড় পারবে। তো আমার ঘাড়কে দিয়ে করিয়ে নি, করবেন না তো? না, তাহলে আপনার বোনকে দিয়ে ধুইয়ে নিব। দাঁড়ান জিমিন, এই জিমিন। না না, আমি যাচ্ছি। যান। জাঙ্কুক সেগুলো তুলে নিয়ে বাথরুমে ঢুকে পড়লো। তার মাথায় একটা কথাই ঘুরছে, তার সাদা সিধা বউটাকে কি ভূতে ধরলো? জিয়ন জ্যাকসনের মতিগতি ইদানিং বোঝা দেয়। সারাক্ষণ কিছু একটা ভাবতে থাকে, খাওয়া দাওয়া ঠিকমতো করতে চায় না, ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও প্রচন্ড রেগে যায়। যিশু এবার বিষয়টা সিরিয়াস ভাবে নিল। জাঙ্কুককে জানালে সে বিষয়টা গিয়ে সুগার সাথে বলল। সবাই মিলে ঠিক করলো তাকে ধরে বেঁধে হলেও ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু তা করতে হলো না। বিকেলে জিয়ন জ্যাকসন নিজেই জাঙ্কুককে ফোন দিয়ে জানালো শেষবারের মতো তাদের কিছু বলতে চায়। কথা শুনেই বোঝা যাচ্ছিল তার বোধহয় শরীর খারাপ। চারজনেই বেরিয়ে পড়লো জিয়ন ভিলার উদ্দেশ্যে। জিয়ন জ্যাকসনের রুমের সামনে দাঁড়িয়ে ছিল যিশু। সবাই আসতেই একসাথে ভিতরে ঢুকলো। জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো মুখের ফেস মেলানোর চেষ্টা করছে। কেন যেন তার কষ্ট এবং রাগ দুটোই হচ্ছে। তাকে অন্য কারো কাছে দিয়ে দেওয়ার জন্য নয়, তার মাকে কষ্ট দেওয়ার জন্য। জাঙ্কুক আগে কথা বলল, আপনার কোথায় কষ্ট হচ্ছে? জ্যাকসন ভাঙা ভাঙা গলায় বললেন, কোথাও না। সুগা জ্যাকসনের পাশে গিয়ে বসলো। কিছু বলতে চান আঙ্কেল? সেদিন রাতের অ্যাক্সিডেন্ট অন্য কারো জন্য নয়, আমার জন্যই হয়েছিল। জাঙ্কুকের মা হুট করে সেই রাতে এসে ছেলের কাছে যাওয়ার জন্য জেদ ধরল। সচরাচর সে এমন কখনোই করতো না। আমি অবাক হয়ে বলেছিলাম কাল দিনে নিয়ে যাব, সে শুনলো না, বলল তার হাতে নাকি সময় নেই, একবার ছেলেকে দেখতে চায়। শেষ পর্যন্ত বিরক্তি নিয়ে তাকে নিয়ে চললাম জাঙ্কুকের কাছে। তার উপরে রাগ নিয়ে প্রচন্ড জোরে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু ও কিছুই বলছিল না, তাই আমি আরো জোরে চালানো শুরু করি। হুট করে ব্রেক হারিয়ে কিছু একটা সাথে ধাক্কা খেলাম। আমার কিছুটা হুঁশ ছিল। দুজনকে দুই গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে নেওয়া হলো। জাঙ্কুকের মাকে যে হাসপাতালে নিয়েছিল সে আর কেউ নয়, সুগা নিজেই। তবে সে তো তোর মাকে চিনত না, তাই তোকেও বলেনি, আমাকেও সে খেয়াল করেনি, কিন্তু আমি তাকে হালকা হালকা দেখেছিলাম। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় সে মারা গেছে। প্রথমে ভাবেই হয়তো আমার জন্য, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে জানান অ্যাক্সিডেন্ট করে নয়, তার মৃত্যু আগেই হয়ে গেছে। তবে সে কথা আমি কাউকে জানাইনি। জাঙ্কুক আহত চোখে তাকিয়ে বলল, মায়ের মৃত্যুটা আমাকে কেন দিলে না বাবা? তোর পরীক্ষা খারাপ হবে ভেবে। আপনি কি মানুষ? না, এই জন্যই আমি পড়াশোনা ছেড়েছিলাম। আপনাকে কোনোদিনও ক্ষমা করব না।
জ্যাকসন কিছু সময় চুপ থেকে বলল, সুগা, তোমাদের ম্যানেজার মতিন শিকদার ভালো লোক নয়। সে দীর্ঘদিন ধরে আমার হয়ে কাজ করছে। আর তোমাকে ফাঁসানোর কারণ ছিল তোমার বাবার সাথে আমার একটি শেয়ার ছিল, সেখানে কিছু গন্ডগোল হওয়ায় সে আমাকে বাদ দিয়ে দিয়েছিল। তাই আমি যখন জানলাম তুমি তার ছেলে, তখন আর চাইনি আমার ছেলের সাথে তোমার বন্ধুত্ব থাকো। তে হঠাৎ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনার কি কষ্ট হচ্ছে? উত্তর দিল না। সুগা ভাবলো একবার কি জিমিনের কথা বলবে। এতটা সময় জিমিন একটাও কথা বলেনি, সে চুপচাপ দেখছিল। জাংকুক হঠাৎ জিমিনের দিকে তাকিয়ে কিছু বলার প্রস্তুতি নিতে জ্যাকসনের নাক মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে মৃত ঘোষণা করা হলো। আর সাথে জানানো হলো জিয়ন জ্যাকসন সুইসাইড করেছে। কেন, কি কারণে, এসব বলার জন্য তো আর তিনি বেঁচে নেই। বিদায় বেলাতেও জিমিনের পরিচয়টা তার জানা হলো না, কিছু সত্য গোপনেই রয়ে গেল। তবে এত কিছুর পরেও জিমিন আর জাংকুকের চোখের অশ্রু গড়াতে ভুলল না। তেদের পরীক্ষা শেষ, কিছুদিনের ছুটি পেয়েছে, বাড়িতে অলস সময় কাটাচ্ছে তারা। জাংকুক পড়াশোনার পাশাপাশি নতুন চাকরি পেয়েছে, যে গ্যাপটা ছিল তা পূরণ করার চেষ্টা। সুগা আজকে সমাবেশে গেছে, সেখানে গরিব মানুষদের খাদ্য আর পোশাক বিতরণ করবে। জিমিনও যেতে চেয়েছিল, কিন্তু তাকে নিল না সুগা। পরের দিন সবাই মিলে তেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যিশু বেগম, জাংকুকের দাদিমা এখন সুগাদের বাসায় আছেন, আর জাংকুকের আলিশান বাড়িটা নিস্তব্ধ হয়ে পড়ে আছে। এতদিন পরে সবাই একসাথে হয়েছে, গল্প গুজবে মেতে উঠেছে সকালটা। হঠাৎ কিম নামজুন মানে সুগার বাবা ফোন দিয়ে জানালেন তিনি বাইরে থাকবেন না, খুব তাড়াতাড়ি দেশে আসবেন, আর তেদের ধুমধাম করে বিয়ে দেবেন। সবাই ভীষণ খুশি হলো। জিন তো খুশিতে কান্নাই করে ফেললেন। তার কান্না দেখে সবাই তার সাথে কান্না করছে। কতদিন পর মানুষ দুটো এক হবে। ইদানিং তে ভীষণ দুর্বল হয়ে পড়েছে, ঠিকমতো খেতেও পারছে না, সবকিছু তার গন্ধ লাগে। আজকে আবার মাথা ঘুরে পড়ে গেছে, টেনশনে মাথা ফেটে যাচ্ছে সুগার জাংকুকে। জিমিনের কিছুটা সন্দেহ হতেই সে তেকে পরীক্ষা করে নিতে বলল। জিমিন পাইচারি করছিল, তে ধীরে সুস্থে বেরিয়ে আসলো। জিমিন তার মুখের দিকে তাকিয়ে আছে সুখবরটা শোনার জন্য, কিন্তু তে কিছুই বলছে না। এবার বিরক্ত হয়ে বলল, কিছু তো বল, লজ্জা লাগছে আমার। তার মানে? তে মুচকি এসে মাথা নাড়ল। ব্যাস, জিমিন দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে জানালো। সুগার জাংকুক দুজনের দু রকমের অনুভূতি হচ্ছে। অবাক করা বিষয়, জাংকুকের চোখ ছলছল করছে। তা দেখে মজা নিতে ছাড়লো না সুগা। তোর কি বাবা আসা পর্যন্ত অপেক্ষা করা গেল না? না, গেল না। নিজের বিয়ের অনুষ্ঠান হওয়ার আগেই বাচ্চা আসার অনুষ্ঠানের ব্যবস্থা করে দিল। জাংকুক হাসলো। শোন, অনুষ্ঠানটা আমানত হিসেবে তুলে রাখ, পরে যদি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিতে চাস তখন, তাই সুযোগটা রেখে দিলাম। সুগা মুখ ভেঙচি বলল, আশায় থাক, আমার মেয়েকে তোর ঘরে দিব না। জাংকুক উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল, সে উত্তর পরে দেব, আগে তোর বোনকে দেখে আসি। থাক। তে ঘরে বসে নিজে নিজে হাসছিল। জাংকুক পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলল, কিরে, হাসছিস কেন? জানেন না নাকি? জানি, তবে আবার বল। পারবো না। বলতো আমাদের ছেলে কার মতো হবে? ছেলেই হবে, আপনি শিওর? অবশ্যই। তাহলে আর কার মতো হবে? আপনার মতোই। দাঁড়া, ওর থেকে শুনি। জাংকুক তেকে বসে তার পেটে কান দিয়ে জিজ্ঞাসা করলো, কিরে, তুই কার মতো হবি বলতো? তে হাসছে। জাংকুক নিচে বসে তার দিকে তাকিয়ে বলল, ভালোবাসি তোকে। আমি বাসি না। কেন? আপনি তুই বলাটা এখনো বাদ দিবেন না? না, তোর আর তোর ভাইকে তুই বলতে আমার অনেক ভাল লাগে। ঢং। জাংকুক হেসে তের হাত ধরে বলল, আমার অগোছালো জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বউ। তোকে জ্বালাতন করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি সারা জীবন এই কাজটা করতে চাই। সবাই তো ভালোবেসে পাশে থাকে, আমি না হয় জ্বালিয়েই পাশে থাকলাম। ভালোবাসাটা হয়তো ঠিকমতো প্রকাশ করতে পারি না, কিন্তু সত্যি এটাই, আমিও আপনাকে অনেক ভালোবাসি। 7 বছর পর। আমি তোকে বধ কল বললি টম, তাহলে তুই আমার কথায় উঠবি আর বদবি। বধ মানে কি? না না, বধ বধ। বধ মানে কি? বশ করার কথা বলছিস?
বস, সকাল সকাল কি মামনির হাতে মারটার খেয়ে মাথাটা গেছে রে? জেরি তোর? না, মার খাইনি। তুই একদম লইবি না। আমি এখন বধ করবো তোকে। আমাকে কেন বস করবি? যাতে তুই থালা দিবন আমার কথা মতো চলিস, তার জন্য। ছাড়লা না, ওটা সারা হবে। কিন্তু এখন এই কথা কোথায় শুনেছিস তাই বল। লাহিলা খালা বলেছে আমাকে। কি? কেন? আমি আজকে টিভিতে দেখেছি। লাহিলা খালাকে গিয়ে বললাম বদ কি? বললো কই কিছু না তো। তুমি এখানে কেন মা? আগে তুমি বলো কেন এসেছো। নইলে কিন্তু, নইলে কি? নইলে আমি বাবাকে বলে দিব তুমি দালোয়ান তাত্তুকে দেখে মিটিমিটি হাসছো। তারপর বলে দিল ডাকে বদ কলা হয়। ঠিক থপ কথা শুনি রায়ান বিরক্ত হলো। থমথমে গলায় বলল, দেখ আসি, সকাল সকাল মেজাজ গরম করিস না আমার। কানে নিচে একটা থাপ্পড় দিতে চারটা দাঁত ফেলে দেব। আসি রেগে তাকিয়ে বলল, আর আমি তোকে ফেলে দেব? তুই আর তোর বাপ আমার কিছু করতে পারবি না। তোকে তো আমি, বলেই রায়ানের হাতে কামড় বসিয়ে দিল। বেচারার পিঠেও দু চারটি কিল বসিয়ে দিল। জাঙ্কুক আর জিমিন ছুটে এসে তাদেরকে ছাড়িয়ে নিল। অতঃপর একে অপরের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল, যার অর্থ এদের বিয়ে দেওয়ার আশা বোধহয় আশাই রয়ে যাবে। সো বাটারফ্লাই, এর সাথে শেষ হয়ে গেল আমাদের ব্যাড বয় গল্পটি। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আমি গল্পটি পুরো পর্বগুলো প্লে লিস্টে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে গিয়েও একবার দেখে আসতে পারো। তো দেখা হবে আবার নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থেকো। টাটা, আল্লাহ হাফেজ।